অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও একবার স্পষ্ট করেছেন আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনে ৮৪টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জুলাই সনদের আইনগত ভিত্তি বা এই সনদের বাস্তবায়ন কি হবে সেটি নিয়ে এখনো ঐকমত্য তৈরি হয়নি। নির্বাচন অভিমুখে দলগুলো এখন পর্যন্ত যেই যাত্রা সেই যাত্রা কতটুকু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছে এই সব কিছু নিয়েই আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপ। আমন্ত্রণ জানাচ্ছি আমি মাশরাফি শশী। আর আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন যথারীতি আলোক হেলথ কেয়ার এবং আলোক হেলথ কেয়ার সৌজন্যে। আর আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপের শিরোনাম আমরা রেখেছি বিভাজনের রাজনীতি ও নির্বাচনের ভবিষ্যৎ। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একজন অতিথিকে, এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। প্রথমে আসতে চাই শেখ রবিউল আলম আপনার কাছে। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারাট নিউজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নিবন্ধন লিখেছেন। সেখানে তিনি বলছেন যে আমি স্পষ্ট করে দিয়েছি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন এবং এরপর যে সরকার আসবে সে সরকারে তিনি থাকছেন না, এমন কথাও তিনি বলছেন। এছাড়াও বলেছেন আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। আপনার কাছে জানতে চাই, নির্বাচন তো তাহলে আর মাত্র 6 মাস। সিপি বরাবরই বলে এসেছে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ড ছাড়া নির্বাচন আসলে হতে পারে না। আগামী 6 মাসে আসলে কতটুকু সংস্কার হবে? ধন্যবাদ আপনাকে। 6 মাস অনেক সময়। সংস্কারের জায়গাগুলি তো রাজনৈতিক দলগুলি সংলাপে অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একটা সনদ প্রায় চূড়ান্ত করতে চলেছেন। আবার জাতীয় ঘোষণাপত্র, যেটা জুলাই ঘোষণাপত্র, সেটাও তো প্রকাশ পেয়েছে। বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, 4টি অলরেডি ট্রাইব্যুনালে আছে। এর আগে 15টির আপনার চার্জশিট দাখিল হয়েছে, আজকে দেখলাম আরও 26টি চার্জশিট দাখিল হচ্ছে। অর্থাৎ আইন উপদেষ্টাও বলেছিল যে বিচার কাজ ডিসেম্বরের মধ্যে অনেক অংশ শেষ হয়ে যাবে। অর্থাৎ যে লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছে সেগুলি পূরণে একটু গতিধীর হতে পারে, কিন্তু এগোচ্ছে তো, জাতীয় ঐক্যমত হচ্ছে। এখন নির্বাচন তো রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার একমাত্র সুযোগ, তো সেটা তো করতেই হবে এবং সেটাই গুরু দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। রাজনৈতিক দলগুলি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থ ঐক্যমত হয়েছিলাম, কিন্তু আমাদের আদর্শিকভাবে বা জনগণের জন্য কি করণীয় সেই জায়গায় তো ভিন্ন চিন্তা আছে, ভিন্ন দাবি আছে, ভিন্ন অবস্থান আছে। যেগুলো আমরা একমত হচ্ছি সেগুলি তো নিশ্চয়ই জুলাই সনদে ঐক্যবদ্ধভাবে করা যাবে, নির্বাচনের আগেই করা যাবে। আবার কিছু বাস্তবায়ন করবার জন্য সংসদের প্রয়োজন, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে হয়তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে করার যে বিধান রয়েছে সেইগুলিতে করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, যে 6 মাস সময় বাকি আছে, সেটা রাজনৈতিক দলগুলি যেভাবে সহযোগিতা করছে এবং সরকার যেভাবে এগোচ্ছে তাতে একবার যথাসময় বাস্তবায়ন করা সম্ভব, কোনো শঙ্কা রাখা উচিত না। জাতীয় বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার একটা দল নিরপেক্ষ সরকার, প্রশাসনও দল নিরপেক্ষভাবে অবস্থান করছে, তাদের ক্ষমতায় যাওয়ার মোহ নেই, থাকার মোহ নেই। অতএব রাজনৈতিক দলগুলি নির্বাচনের সমান সুযোগ পাবে, জনগণ অবাধে ভোট দিয়ে তার পছন্দের দলকে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ করে দেবে। সে বিষয়ে এখন আর আমি কোনো সন্দেহ দেখছি না, থাকা উচিত হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বা রাজনৈতিক ভাবধারার দেশের যে প্রচলিত অর্থে আমরা যেটা প্র্যাকটিস করে আসছি দীর্ঘদিন ধরে, সংস্কারের লক্ষ্যে যে সকল পদক্ষেপ নিয়েছে, যে গতিতে এগোচ্ছে, বিএনপি তাতে বলা যায় যে অনেকটাই মানে একই লাইনে অবস্থান করছে অন্তর্বর্তী সরকারের সাথে, এখানে কোনো কনফ্লিক্ট নেই। আবার একই সাথে বিচার করার যে ব্যাপারটি ছিল এনসিপি বা অন্য অপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেখানেও বিএনপির কোনো অসন্তোষ নেই, বেশ সন্তুষ্ট বিএনপি। না, আমি সেভাবে দেখছি না। বিএনপি সন্তুষ্ট তো আমি তা বলছি না। গতি তো ধীর আছে, আমি বললাম আরও দ্রুত করা যেতে পারত। আবার ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, সেটাও আমরা বুঝি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম যে একটা জাতীয় ঐক্যমত তৈরি করার চেষ্টা করা। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সব রাজনৈতিক দলের ঐক্যই জাতীয় ঐক্যমত কোনো কোনো সময় না, যদি না তাতে জনগণের অংশগ্রহণ থাকে। তো জনগণের আমরা হয়তো একটা অংশের প্রতিনিধিত্ব করি সব রাজনৈতিক দল, কিন্তু জনগণের মূল প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ তখনই হয় যখন নির্বাচনের মাধ্যমে সে তার পছন্দের রাজনৈতিক দল পছন্দ করতে পারে অথবা রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ করে দিতে পারে। মনে রাখা দরকার সব সংস্কারই হতে হবে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র এবং একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।
তার সাথে যেগুলি সামঞ্জস্যপূর্ণ নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির সমর্থন রয়েছে। আমি আবারও বলছি, একটু দেরি হলেও সরকারের সীমাবদ্ধতা কিছু আছে, সেইগুলি আমরা বিবেচনায় রেখে মনে করছি যে প্রায় 1.5 বছর লাগবে তো একটা নির্বাচন করতে। এটা একটু বেশি সময় হলেও আমার মনে হয় যে সরকার এখনো পর্যন্ত দেয়ার ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। তো সেই কারণে বিএনপির সমর্থন রয়েছে। এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যদি সহযোগিতা না করেন এবং আপনি যদি একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় তৈরি করেন, তাহলে সফল হবে না। এখন পর্যন্ত করে আসছে, অন্তত আমার চোখে পড়েনি সেই জায়গা থেকে আমরা বলছি রাজনৈতিক দলগুলো কোনো ধরনের অসহযোগিতা করেছে। আমি এস এম সাইফ মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। শেখ রবিউল আলম যেমনটি বলছিলেন, ধীর গতিতে সংস্কার বা বিচার হলেও ধেয়ে আসছে নির্বাচন, ফেব্রুয়ারির কোনো ব্যত্যয় ঘটবে না। এনসিপি বরাবরই বলে আসছে যে আগে বিচার হওয়া লাগবে, সংস্কার হওয়া লাগবে। কি ভাবছে এনসিপি? 6 মাস তো আর নির্বাচনের। দেখুন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। এখন নির্বাচনে একটা আবহ তৈরি করা হচ্ছে, বিএনপি একটা আবহ তৈরি করার চেষ্টা করছে, প্রধান উপদেষ্টার থেকেও তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে নির্বাচনের ওই আবহাওয়াটি নেই, পরিস্থিতিও নেই, এবং মানুষের আকাঙ্ক্ষা চাহিদার জায়গা থেকে ইলেকশনটা আসলে মেজর ইস্যু না। মানুষের যে ইস্যুগুলো ছিল 5 তারিখের পর থেকে, সেই জায়গাটার কোনো বাস্তবায়নের কোনো চিত্র তারা পাচ্ছে না। জুলাই ঘোষণাপত্র যে আসলো, সেখানে একরকম জাতি প্রতারিত হয়েছে। সেখানে আমাদের মনে হয়েছে যে একটি দলের ঘোষণাপত্র পড়া হচ্ছে, এবং সেরকমভাবেই আসলে লন্ডন থেকে প্রধান উপদেষ্টা ফেরার পর থেকে আমরা দেখছি মোটামুটি একটা দলের পক্ষ হয়ে কাজগুলো করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মানে বাস্তবিক অর্থে আমরা তো আসলে মাঠঘাটের রাজনীতিটা করছি, আমরা তো জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না আসলে জনগণ নির্বাচনের জন্য মুখী আছে, বরঞ্চ জনগণ হতাশ যে তারা যে আকাঙ্ক্ষাটা ছিল তাদের মধ্যে, এই আওয়ামী লীগের যে বিচারের একটা রোড ম্যাপ, তারপরে আমাদের যে মৌলিক সংস্কারের কথাগুলো আমরা বলছি, সেটার একটা বাস্তবায়ন। কারণ আপনি যদি এই সিস্টেমের পরিবর্তনটা না করে সরাসরি ইলেকশনের দিকে চলে যান, তাহলে তো ওই সেম মানে ফরম্যাটেই আবার মানুষগুলো সুযোগ পাবে একটা ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে থেকে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠার। তো এই জায়গাটাতে আমাদের বারবার আমরা মানে বলছিলাম যে এটা দ্রুত যদি সমাধান করা যেত তাহলে সবার জন্যই ভালো। সেটা সমাধান করে আমার মনে হয় ফেব্রুয়ারি না, ডিসেম্বরেও ইলেকশন করা যায়। আমরা বারবার বলছি আমরা ইলেকশনের বিপক্ষে বা বিরোধী নয়, এবং দুটোকে মুখোমুখি দাঁড় করানোর কোনোভাবেই সুযোগ নেই। আমাদের যে জায়গাটা, আমরা বিচারিক জায়গাটা বারবার বলছি, মৌলিক সংস্কারের জায়গাটা বলছি, এই জন্য আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনই একমাত্র এখন অবলম্বন হতে পারে। না হলে আসলে সেই গণপরিষদ নির্বাচন কবে হতে পারে তাহলে আপনাদের মতে? এই যে এটা তো যে ঐক্যমত, এটা তো আর আমাদের একার সিদ্ধান্ত হবে না। ঐক্যমত কমিশনের মতো ফরম্যাটে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের নির্বাচনের পর গণপরিষদ নির্বাচনের আমি ঠিক এখানেই জানতে চাই, ধরুন আমি ধরে নিলাম যে জাতীয় নির্বাচনের আগে একটা গণপরিষদ নির্বাচনে আপনারা তো মূলত সংবিধান, নতুন করে একটি সংবিধান চাচ্ছেন, সংবিধানের আলোকে, এবং সেই বডিটাকেই আমরা বলছি যেরকম হচ্ছে যে সেই বইটাকে আমরা বলছি যে তারা সাংসদিক জায়গা সে কাজের জায়গাটা তারা করতে পারবে। মানে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের এই সমীকরণটা কিভাবে মিলাচ্ছে? আমরা যেটা বলছি যে গণপরিষদ নির্বাচনে যে সিলেক্টেড বডিটা থাকবে তারাই সেই সাংসদিক কাজের জন্য মনোনীত থাকবে। মানে আমরা এই গণপরিষদ নির্বাচনের ফরম্যাটটাকেই নির্বাচনের মেইন একটা দিয়ে মানে এজেন্ডার জায়গা থেকে, গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন পরবর্তী সংসদে তারাই নির্বাচিত সাংসদ হিসেবে ফাংশন করবে। তাহলে পরবর্তী সংসদ নির্বাচনের গুরুত্ব কোথায় থাকছে? তখন তো আপনার একটা নতুন সংবিধান রচনা করা হলো। আপনার যেই ত্রুটিপূর্ণ জায়গাগুলো ছিল, যে কাটাছেঁড়া হয়েছিল, নতুন সংবিধান 6 মাসে সম্ভব? আর একটু সময় লাগবে। আমি একটু শেখ রবিউল আলম আপনার কাছে শুনতে চাই, নতুন একটি সংবিধান প্রয়োজন বরাবরই বলা হচ্ছে, এনসিপি তাদের কথাতে বরাবরই এখানে পরিষ্কার। তারা বলছেন যে জুলাই সনদ বা যে সংস্কার, সেগুলো ছাড়া সেই পুরনো বন্দোবস্তে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের পুনর্বাসন হবে। সবকিছু মিলিয়ে মানে তারা একটি নতুন বাংলাদেশ চায়। বিএনপি কি নতুন বাংলাদেশ চায় না? আচ্ছা, এনসিপির চাওয়াটা এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। এনসিপি কি চায় রাজনৈতিক দল হিসেবে আমিও অনেক সময় বুঝি না। নতুন বন্দোবস্ত কি তাও জানলাম না। জুলাই সনদ হচ্ছে, আমাদের একটা সংবিধান ছিল, সেই সংবিধানের যেগুলি অন্তরায় তৈরি হয়েছে জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে, অথবা ধরেন একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় সংবিধানে অসামঞ্জস্যতা তৈরি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, তার তো একটা ম্যাসিভ কারেকশন হচ্ছে। মনে রাখা দরকার, ম্যাসিভ কারেকশনের পর যে সংবিধান হয় সেটা ওটা নতুন সংবিধান।
এখন ধরেন আপনি একটা নতুন সংবিধান চাচ্ছেন, তো আপনি একটা নতুন সংবিধান, যে পুরনো যে সংবিধানটা সংশোধন করলেই জন আকাঙ্ক্ষা পূরণ হয় এবং ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনা স্বচ্ছ গ্রহণযোগ্য হয়, তো সেই সুযোগ যেহেতু আছে, তা আপনি আপনার নতুন সংবিধানে কেন প্রয়োজন হলো? আর নতুন একটা সংবিধান হলো, সেই নতুন সংবিধান পরিবর্তন করা যাবে না, সেই নতুন সংবিধান পরিবর্তন হবে না। এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাওয়াই জনগণের সংবিধান, এইটা যারা ভাবেন বা বোঝেন বা দাবি করেন, সেটা নিয়ে তাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি তাদের নির্বাচিত করে, তাদের ইশতেহার থাকতে পারে, নিশ্চয়ই তারা ক্ষমতায় এসে নতুন সংবিধান করার উদ্যোগ নিতে পারেন। আমরা মনে করি যে এই সংবিধানের বেশ কিছু সংস্কার প্রয়োজন, এটা জাতি উপলব্ধি করেছে, রাজনৈতিক দল হিসেবে আমরাও উপলব্ধি করেছি, এবং সেই সংস্কার করবার জন্য একটা প্রক্রিয়াও আছে। সংবিধান কিভাবে সংস্কার হবে? এই যে আমরা যে সংস্কার কমিশনের যে সমস্ত সুপারিশগুলি আছে, এর কিছু আছে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে করতে হবে বা সংশোধনের মাধ্যমে করতে হবে, কিছু আইন বিধিবিধান সংশোধন করে করতে হবে, কিছু আপনি অর্ডিন্যান্স জারি করে আপাতত করতে পারবেন, পরবর্তী পার্লামেন্টে সেটা বৈধতা দিতে হবে, কিছু নির্বাহী আদেশও করা যাবে। কোনভাবে করা যাবে? তো সেইগুলি করতে তো জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এখন একটি রাজনৈতিক দল তার নতুন সংবিধান ছাড়া তিনি নির্বাচন মনে করেন যে হবে না, এটা তাদের ব্যক্তিগত ভাবনা হতেই পারে, কিন্তু সেই ভাবনা তো শিরোধার্য না, সেই ভাবনা জনগণ কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে এবং তার জন্যই নির্বাচনের দরকার। আমরা মনে করি যে বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে কারেকশন করেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে। যখন আমরা আজকে বসে এই আলোচনা যখন করছি, গণঅভ্যুত্থানের পরবর্তী প্রায় 1 বছর পর, আপনি বলছেন যে বর্তমান বাস্তবতাতে সেটা শিরোধার্য নয়, কিন্তু এর প্রেক্ষাপট যদি বলি আজকের এই আলোচনার, সেই প্রেক্ষাপটকে কি তাহলে বিবেচনাতে আমরা একেবারেই নেব না? কি প্রেক্ষাপট ছিল আমি একটু জানি আপনার কাছে। কি ছিল? গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, জনগণের ক্ষমতায়ন হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন উপযুক্ত নয়। প্রশাসন দল নিরপেক্ষভাবে কাজ করবে, এই আস্থা আমরা রাখবো না। রাজনৈতিক দল, এই সরকারের কি ক্ষমতায় থাকার কোনো ইন্টেনশন আছে? নিশ্চয়ই না, দল নিরপেক্ষ সরকার। তো আপনার যা দলের জন্য বা দেশের জন্য করণীয়, সেটা নিয়ে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা চাইবেন, নাকি একটা গোষ্ঠী বা ব্যক্তি বা একটা দলের চাওয়াই জনগণের কাছে অবধারিত হবে? আপনি যা চাইবেন তা কোনো কিছু সংবিধানের ঊর্ধ্বে হয়ে যাবে, আপনি যা চাইবেন তা কোনো কিছু সংসদের ঊর্ধ্বে হয়ে যাবে। আপনার এই চাওয়া যদি জনগণ কর্তৃক অ্যাপ্রুভ না হয়, সমর্থিত না হয়, তাহলে আপনার এই চাওয়া শিরোধার্য জাতির উপর চাপিয়ে যারা দিতে চান, সেটা তো একটা স্বৈরতান্ত্রিক চিন্তা। আমার বক্তব্যটা খুবই স্পষ্ট যে নির্বাচন রাষ্ট্রের ডিমান্ড, আপনার সেখানে অনীহা। আপনি একটা নতুন সংবিধান করতে চান, তো সেই সংবিধান, নতুন যে সংবিধানটা করতে চান, সেই কারেকশনগুলি আপনি যদি এই সংবিধান সংশোধনের মাধ্যমে করতে পারেন, তাহলে সমস্যাটা কোথায়? এমন তো নয় যে এই সংবিধানে আর কোনো কারেকশন করা যাচ্ছে না বা হচ্ছে না বা কেউ চাইছে না, তা তো না। তখন নতুন সংবিধানের প্রয়োজন হতো। নতুন সংবিধানে বাংলাদেশে কোনো প্রয়োজন নেই। গণপরিষদ একেবারে অপ্রয়োজনীয়। আপনি একটা গণপরিষদ নির্বাচন করবেন, আপনি বলছেন, আমার সমালোচক বলছে তারা আবার সংসদ সদস্য হিসেবে থেকে যাবে। তো তারা যদি সংসদ হিসেবে থেকে যায়, তাহলে একটা সংসদ নির্বাচিত হয়ে ওই সংসদ সদস্যরা যদি ওই সংসদ সদস্যরা যদি সংবিধানটা পরিবর্তন করেন ম্যাসিভ আকারে বা প্রয়োজনীয় আকারে, তাহলে একটা নতুন সংবিধান কেন লাগবে? আর একটা নতুন সংবিধান হলে তা কি পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে না, সংশোধন করতে পারবে না, অ্যামেন্ডমেন্ট করতে পারবে না? সংবিধানকে অপরিবর্তনযোগ্য, এটা যারা ভাবেন বা বোঝেন, আমার ধারণা হচ্ছে যে সেই প্রশ্নের উত্তরই আমি এস এম সাইফ মুস্তাফিজ আপনার কাছে জানতে চাই। প্রথমত শেখ রবিউল আলম যেমনটি বলছিলেন যে যদি আপনাদের দাবি গণমানুষের দাবি হয় নতুন একটি সংবিধান দরকার, এই সংস্কার দরকার, তাহলে আপনারা সেগুলো নির্বাচনী ইশতেহারে যে একটা নির্বাচনের মাধ্যমে দল গঠন করে 2/3 মেজরিটি নিয়ে সংবিধান পরিবর্ধন সংযোজন, সেই পথে কেন হাঁটছেন না? দেখুন বাংলাদেশের যে মানে প্রেক্ষাপট, বাস্তবতা, সেই জায়গা থেকে মানে বর্তমানে যারা নিজেদেরকে সব থেকে বড় রাজনৈতিক দল দাবি করছে, তারা মাঠ ঘাট কিভাবে দখল করছে, কিভাবে টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এবং আস্তে আস্তে একটা ভয়ের রাজনীতি তারা কায়েম করছে। নির্বাচনের যে একটা পরিবেশ এবং পরিস্থিতি এবং জনগণ যে একটা আস্থা পাবে যে ভোটটা আমি আমার যোগ্য প্রার্থীকে আমি দিতে পারবো কিনা, সেই পরিস্থিতি কিন্তু তারা রাখছে না। আমরা যদি বলে থাকি যে জনগণের রায় নেয়ার ব্যাপারটা, আপনারা গণভোটের দিকে যান, যে জাতীয় নির্বাচন চায় নাকি গণপরিষদ নির্বাচন, যে সিম্পল। এই ব্যাপারে বিএনপি রাজি হোক, ঐকমত্য কমিশনগুলোতে আলোচনা হোক, যারা এগুলাতে আরো বড় বোদ্ধা আছে তারা এগুলো নিয়ে আলোচনা করুক। তারা এই জায়গাতে কিন্তু আসলে খুবই রিজিড, তারা এই জায়গাটাতে একদমই না যে তাদের আগামীকালকে নির্বাচন চাই।
আপনি আমাকে বলেন 5 তারিখে থেকে মানে আমাদের যেই গণঅভ্যুত্থানটা সফল হলো, এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা এই আন্দোলনটা করেছি? আপনি বলেন। শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচনের জন্য করেন নাই তো, আমি করি নাই তো, ভাইরা করলে করতে পারে, তাদের এজেন্ডা ডিফারেন্ট হতে পারে। তারা যত বছর রাজনীতি করছে, প্রত্যেকটা রাজনীতির জায়গায় ইলেকশনের আগে তারা অনেক চেষ্টা করে, তারা সেই জায়গাটা ফেইলার হয়েছে। পাবলিক যদি কানেক্টেড থাকে তাদের সাথে, তাহলে তারা অনেক আগেই এরকম গণঅভ্যুত্থান বা ওই জায়গাটা চেঞ্জ করতে পারতো। সেটা লাস্ট 7 জানুয়ারি তো পারেনি। তার আগে একটা বিশাল মহাসমাবেশের মতো একটা করার চেষ্টা করলো, পাবলিক সেখানে নামেনি। ঠিক আছে, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে ইলেকশন কেন্দ্রিক, বিএনপি শুধু কোথায় এজেন্ডা ইলেকশন কেন্দ্রিক রাজনীতিতে পাবলিক কানেক্টেড না। আপনি গণমানুষের কাছে যান, আপনি গণভোট নেন, গণভোট নিয়ে রায় দেখেন। আমি ঠিক এই জায়গাটাতেই আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি সুষ্ঠু নির্বাচন যদি হবে কিনা সেটা নিয়ে আপনি কিছুটা সন্দিহান। বিএনপি মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী দল, অনেক চাঁদাবাজি করছে, অনেক রকমের প্রভাব প্রতিপত্তি তাদের আছে, এটা নিয়ে আপনি জাতীয় নির্বাচনে যেতে ভয় করছেন। তাহলে যে গণপরিষদ নির্বাচনে যে কথা বলছেন, সেখানেও তো বিএনপি একইভাবে জাতীয় নির্বাচনে ভয়ের কথা বলছি না। আমি বলছি যে এই ইলেকশনটা হয়ে গেলে তো মানে পাবলিকের কাছে আর কোনো সুযোগ থাকছে না। পাবলিক যে মানে একটা নতুন চেঞ্জের জায়গাটা চাচ্ছে, নতুন সংবিধানের উপর ভরসা রাখতে পারছেন না কেন বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য? আমরা তো ভরসা এখনো রাখছি, কিন্তু যে রাজনৈতিক দল, বিএনপির রাজনৈতিক দল আছে, তাদের প্রভাব প্রতিপত্তি ঠিক আগের কায়দায় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় তো আমরা আশাহত হচ্ছি। আপনি দেখছেন পাথর নাই হয়ে যাচ্ছে, আপনি চাঁদাবাজিতে ওপেনলি বলছে এখানে আমাকে দিতে হবে। মানে ইভেন মানে মানে আমি এই কথাটাও আমি বলতে চাই রবি ভাইয়ের ব্যাপারে। উনি তো একটি হত্যা মামলার আসামি, উনি তো বিএনপিতে হচ্ছে উনাকে তো তার পদ স্থগিত করা হয়েছে, সেই ব্যাপারে তো এখনো কোনো সুরা পায়নি। আমরাই তো আবার টকশো তাদের সাথে বসতে হচ্ছে। তাদের ক্ষমতার জায়গাটা এরকম, একটা হত্যা মানে 5 আগস্টের পরবর্তী সময়ে একটা হত্যা মামলার আসামি, সে এখনো সেইটার কোনো নিষ্পত্তি হয়নি এবং অভিযুক্ত, সে মানুষের সাথে আমাদের ওপেনলি টকশো করতে হচ্ছে। আপনারাই ডাকছেন, তাহলে তাদের ক্ষমতার জায়গাটা বুঝেন তাহলে কি কোন লেভেলে চলে গেছে, এবং আমরা সেখানে আসলে একটু নিরাপদ কোন বাংলাদেশে আমরা যেতে পারি। এই প্রশ্নগুলো থেকে যায়। আমি তো একটা উল্লেখ করলাম জাস্ট, মানে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, আমার পাশে আছেন, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু এই ব্যাপারটা আসলে আপনি বলেন। শেখ রবিউল আলম, বিএনপি অনিরাপত্তার কারণ হচ্ছে কি? আচ্ছা, আমি বুঝি না, মানে আসলে তো কম রাজনৈতিক ব্যাপারে কথাটা হচ্ছে যে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন একটা গোষ্ঠী আন্দোলন হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে, কোনো এজেন্ডা ছিল গণঅভ্যুত্থানের আন্দোলনে? আপনি আমাকে বলেন। 1 দফা দাবি ছিল, ফ্যাসিবাদের পতন হতে হবে, শেখ হাসিনাকে। আপনি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি দেখেননি? আচ্ছা, এটা কি শুধু নির্বাচন হচ্ছে, সংস্কার হচ্ছে না, ঘোষণাপত্র হচ্ছে না, নাকি শুধু নির্বাচন হচ্ছে? নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে গঠন করেছে না? আপনি প্রশাসনের উপর আস্থা রাখবেন না, আপনি সনদের উপর আস্থা রাখবেন না, আপনি ঘোষণাপত্রের উপর আস্থা রাখবেন না, অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখবেন না, জনগণের উপর আস্থা রাখবেন না, আপনি রাজনৈতিক দল হয়েছেন এবং নির্বাচন করতে চাচ্ছেন। আমি বলি, আমার ডেভেলপার কোম্পানির 5 বছর আগে করা একটা বিল্ডিংয়ের দুর্ঘটনায় একজন মানুষ মারা গিয়েছে। যেহেতু আমার কোম্পানি ওই ভবনটা করেছিল, সেখানে আমার বিরুদ্ধে একটা এজাহার হয়েছে, আদালত কর্তৃক জামিন নেওয়া হয়েছে এবং সেই মামলার তদন্তাধীন আছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ, আমার বিরুদ্ধে হত্যা মামলা তো 53টা, 193টা মামলা শেখ হাসিনা আমার বিরুদ্ধে করেছিল। তার মধ্যে 53টি হত্যা মামলা, পুলিশ মারার মামলা আমার বিরুদ্ধে আছে। বাংলা মোটরে পেট্রোল বোমা দিয়ে পুলিশ মেরে ফেলেছে, সেই মামলা 3 নম্বর তারিখের আগে না, আমি নতুন দিনের কথা বলছি। তো মামলা অভিযোগ হয়েছে, সেটা তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে। আপনার দলকে আপনাকে বহিষ্কারাদেশ তুলেছে? আমাকে বহিষ্কারিত করেনি, স্থগিতাদেশ তুলেছে। তুলে নালে আমার এখানে সেটার তো কোনো ইয়া, আপনি যে দেখে আসেন। আমি কখনো দেখে আসবো? আপনাকে কে দেখাবে? আপনি অফিশিয়াল ইয়া দেখাতে তো বাধ্য না। অফিশিয়াল তো স্টেটমেন্ট না, আমি কেন আপনাকে দেখাতে পারি? আমি তো একজন এরকম হত্যা মামলা আসামির সাথে আমার স্থগিত পদ আলোচনা করতে পারি। আপনি যে বলছেন, আপনি যেটা বলছেন সেটা তো একজন মানুষের অভিযোগের উপর, আপনাদের বিরুদ্ধে কত অভিযোগ? হ্যাঁ, আমাদের সেগুলো চাঁদাবাজির অভিযোগ নাই, হ্যাঁ সেগুলো টেন্ডারবাজির অভিযোগ নাই, হত্যা মামলার অভিযোগ হবে না? যেটার অভিযোগ এসেছে সেটা তো খণ্ডন আমি হয়েছে। আপনাকে বলি, এই যে পুলিশ সেটার সিসিটিভি ফুটেজ সবকিছু আছে, এগুলো নাই হয়ে গেছে। মামলা আছে, যার হত্যা মামলার দায় আমার উপর আছে 193টি। আমি আপনাকে বলি, 9 বার আওয়ামী লীগ সরকার আমলে গ্রেপ্তার হয়েছি ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে। 97 দিন রিমান্ড খেটেছি, 7 দিন র্যাব গুম রেখেছে, 4টা মামলা সাজা দিয়েছে, 4 বছর 3 মাস 9 বারে জেল খেটেছি। এই যে আন্দোলন বলছেন না, উনি তো আন্দোলনের মালিক হয়ে গেছেন। এই আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম শেখ রবিউল আলম। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য, একটা জাতীয় ঐক্যমতের আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন,
গণ অভ্যুত্থানকে একটা গোষ্ঠী নিজেদের আন্দোলন আর নিজেদের চিন্তা শিরোধার্য, জনগণের উপর আস্থা রাখেন না, নির্বাচন করতে চান না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন, প্লিজ আমাকে একটু একটা বাক্য শেষ করি। নির্বাচন কমিশনে আবেদন করেছেন, নিবন্ধনের শর্তই পূরণ হতে চায় না। প্রতীকও নাই, রাজনৈতিক দলের স্বীকৃতি পান নাই, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র নাই। জাতিকে বলছেন উনি যা চান তা শিরোধার্য, মানতে হবে না, নির্বাচন হবে না। সেগুলো নিয়ে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলকে দেশ বরাদ্দ দেওয়া হয় নাই, সেই বরাদ্দ অবশ্যই দেওয়া হয় নাই, গণঅভ্যুত্থানের মালিকানা দেওয়া না হয় আর কি। এটা একটু আপনারা বুঝেন, বিএনপিকে আমরা দেশ বরাদ্দ দিয়ে দেইনি, এই দেশটা সবার, এই দেশটা সবার। এবং আপনারা যেভাবে বলেন যে নিবন্ধন পাইনি, এটা হয়নি, ওইটা হয়নি, আমাদের প্রাথমিকভাবে তো নিবন্ধনের সব কার্যক্রম দিয়ে দিয়েছে। হ্যাঁ, নিবন্ধন দেয়নি তো আপনাকে। আরে ভাই দিয়েছে, আপনি প্রথমে রিজেক্ট করেছেন, 6টা শর্ত পূরণ হয়নি, তারপরে আবার সাবমিট করেছেন, অফিশিয়ালি ওটা অ্যাকসেপ্ট হয়েছে, মাঠে তদন্ত এখনো প্রমাণিত হয়নি। রাজনৈতিক দল হন, এখন দেখেন এই নির্বাচনে তারপরে এখন আপনি আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবেন না, কেন বলবো না? ভাববো তো, রাজনৈতিক দল করেছেন, প্রতিবন্ধ ভাববো না? আমাদের অবস্থান, আমাদের মাঠের অবস্থান সেরকম শক্ত দেখে আপনারা এরকম করে প্রতিদ্বন্দ্বী ভাবছেন। না না, আচ্ছা, মাঠের অবস্থান শক্ত, আপনারা বলতেন না, শক্ত হন এটা চাইতো, আপনি বলতেন কিন্তু নির্বাচনের কথা বলে তো ভয় পান। একজন দর্শক আছেন লাইনে, আমরা একজন দর্শকের প্রশ্নটা একটু শুনে আসি, আপনাদের কাছে আবারও আসবো। রবি ভাই, আপনারা তো ওইভাবে বলছেন। মোস্তাফিজ ভাই, আমরা একজন দর্শকের একটা প্রশ্ন নিয়ে আমরা আসি, আলোচনাটাকে সামনে নিয়ে আসি। দর্শক হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। ওয়ালাইকুম সালাম। জি, আসলে দুজনের আলোচনা শুনে খুবই মর্মাহত যে আজকে আমাদের যে দেশে এই বিএনপি এবং এনসিবি জামাত এরা যে যেভাবে ঝগড়াঝাটি করছে, তাতে মনে হচ্ছে যে আবার শেখ হাসিনাকে এই দেশে আনার জন্য চেষ্টা করছে। আমার মনে হচ্ছে যে আপনাদের একটা নির্বাচন, উনি বলছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না ফেব্রুয়ারি মাসে, তবে এই নির্বাচনটা জনগণ এখন নির্বাচন চায়। ওনার যদি এই এনসিবির নেতার যদি কোনো অভিযোগ থাকে, তাই জনগণের কাতারে এসে দাঁড়ানোর অনুরোধ করছি। আসতে চাই এস.এম. সাইফ মুস্তাফিজ, আপনার কাছে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, সেই সরকার গঠনের প্রক্রিয়াতে একেবারে অগ্রগণ্য ভূমিকাতে বর্তমানে আপনারা যারা এনসিপি গঠন করেছেন, অর্থাৎ তৎকালীন ছাত্রনেতারা তারা ছিলেন। আপনাদের যারা সহযোদ্ধা তারা এখনও সরকার পরিচালনার দায়িত্বে আছে, এই সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তেমন একজন এনসিপির দায়িত্ব এখন সামলাচ্ছেন। এখন আপনারা যদি বলেন যে একটি সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা বিএনপির প্রভাব প্রতিপত্তিকে মোকাবেলা করে, সেক্ষেত্রে যদি সরকার ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায়ভার এনসিপির উপরেও বর্তাবে কিনা? আচ্ছা, তার আগে আমি ভাইয়ের কিছু প্রসঙ্গ আমি আরো একটু উল্লেখ করতে চাই। উনি বলল যে এনসিপির নিবন্ধন পাওয়া না পাওয়া, লোকবল নাই কিনা, এই টাইপের কথাবার্তা। আমাদের নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য এনসিপি কিন্তু উত্তীর্ণ হয়েছে, এবং এখন যেই ক্রাইটেরিয়াগুলো আছে, অফিস পরিদর্শন, এই কাজগুলো হচ্ছে। তো বেসিক যেই রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ফুলফিল করে এনসিপি পারমিশন কিন্তু পেয়েছে নিবন্ধনের জন্য। তো এই যে এরকম একটা ফ্রেমিং করছে এনসিপি কি দল, উনি তাহলে এত কাউন্ট করছেন কেন? আপনি আমাকে কেন আনছেন? এনসিপিকে আপনারা কাউন্ট করেন দেখে আনছেন, এখানে তো অন্য কোনো দলের লোক নেই। এনসিপি এখন মাঠে ঘাটে সেরকম স্ট্রং জায়গা রাখছে, সত্য কথাটা বলছে, কাউকে ভয় করছে না। সেটা ধরেন কোনো গোয়েন্দা সংস্থা হোক, কোনো বড় রাজনৈতিক দল হোক, এই জায়গাগুলো আমরা কোনো ছাড় দিচ্ছি না। এতে অনেকে বলতে পারে যে পলিটিক্যাল ইম্যাচুরিটি বা এই সেই আমরা লিয়াজু করে চলছি না, আমরা করব না। আমরা মানে এই কাজটা করি নাই দেখি আজকের এই বিজয়টা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। বিএনপি কি লিয়াজু করে চলছে? বিএনপি লিয়াজু করে চলছে। আপনি দেখেন, আপনি এই ভাইয়ের প্রসঙ্গটা আরেকটা আমি উল্লেখ করে দিই, যে ভাই বলল যে আগের মানে গুম খুনের তাদের যে অ্যাটাক করা হয়েছে সেগুলো বলল। এই মামলাটা তো হয়েছে আপনার 11 তারিখে, 11 অক্টোবরে। এটা তো 5 তারিখের পরের ঘটনা। এটা তো ভুল বলছি, আমি তা বলিনি যে 11, আমি বলছি আমার বিরুদ্ধে এরকম আপনি এটা বলেছেন, কিন্তু এটা তো স্বীকার করতে হবে। এই আছে সরকারি। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, এই হত্যা মামলাটা এই অভ্যুত্থানের পরবর্তী সময় হয়েছে, এবং এই হত্যা মামলায় একজন মিডিয়া কর্মী, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম, উনি হত্যা হয়েছে। আচ্ছা, আমি আমার জায়গাটুকু বলেনি, তারপর আপনি আমার জায়গাটুকু বলেন। সেটা তো বলছি। তামিম হত্যা হলো, আমরা তখন একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি, সেটা পরবর্তীতে ওই ফুটেজের সিসিটিভি ক্যামেরাটাই ডিভিআর মেশিনটাই গায়েব হয়ে গেছে। আপনারা মানে গুগলে সার্চ দিয়ে দেখেন রবিউল ইসলাম রবির এই কাহিনী দিয়ে, আপনারা নিউজগুলো পাবেন। সমকাল, প্রথম আলো, সব জায়গায় নিউজ হয়েছে।
এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না, এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে, সেটা লিখিত আছে। তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে, কোন জায়গা বলে এখন টকশোগুলোতে ঘুরছে, টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল, আমার মনে হয় জায়গা নেই। সেই আমি সেই উত্তর তিনি আদালতে দেবেন বা যথাযথ প্রক্রিয়া আছে। আমরা একটু আলোচনাতে আগে যাই। সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো হ্যাঁ, আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন? প্রমাণিত হলে তারপরে যদি এটা না আপনি অভিযোগ বলে একজন মানুষ আমরা কিন্তু আপনাকেও জানিয়েছিলাম যে আপনার সমালোচক কে থাকবে। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে করছেন? আপনি একটু বলতে দেন ভুল করছেন ভাই, আমাকে একটু বলতে বলতেন, আপনি তো এক্সেস করছেন, বলতে দেন, আপনি আপনার টাইমে বলছেন, আপনি এটা আইনি ম্যাটার, এটা তো রবি ভাই আমরা এক এক করে যাই। জি নো আপনি রুল কমিটি সাহেব মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে, হ্যাঁ আমি তো বলছি স্থগিত করেছে, সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে, এটা কোথায় লিখেছে? কোথায় ওটা লিখেছে? আপনি বলেন যে স্থগিত উঠিয়ে ফেলেছে। হ্যাঁ উঠতে হয়েছে তো, কোথায় উঠিয়েছে? কোথায় উঠবে মানে আপনার যেরকম প্রেস কনফারেন্স করে একটা ফরম্যাট দিল, লিখিত কোনো জায়গা নেই, এটা মিডিয়াতে নাই, এটা মিডিয়াতে নাই, এটা আমাকে চিঠি দিয়ে অবগত করেছে। আচ্ছা তাইলে এটা আপনি কাইন্ডলি একটু আমাদের সামনে বা জনগণের সামনে দিন, এটা আপনি অবশ্যই দিন। আর আমি তো জবাব দিই না আপনার কাছে, এবং এটা তো বিচারাধীন, এটা আমার কাছে জবাব দিন, আমার দলের কাছে জবাব দিতে হবে না। আপনি পাবলিকে কেন বলবেন? আমি পাবলিকে কেন দেখাবো? এটা আমার দলের ম্যাটার, আপনি কেন বলছেন? আচ্ছা জানানো উচিত, তাই না? জনগণের কাছে জানানো আমার স্থগিতাদেশের ব্যাপারে আমার আমরা একটু সামনে আগাই, জনগণের কাছে জানানো। না আপনি কেন জনগণের আমার মনে হয় রবিউল আলমের এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি। এরপরে আমি আরেকটা কথা করবেন, আমরা কথা বলতে জি আপনি দুদিন আগে মেয়র আতিকের একটা ভিডিও দেখলেন। জি মেয়র আতিকের সাথে কারা ছিল বলেন? 3 জন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে। তো আমরা 5 তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে কই করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের সাথে, মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল, সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে, তাকে পালানোতে সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা। আপনি হাট মাঠ ঘাটে সব জায়গায় দেখেন, কেরানীগঞ্জ বলেন, যেখানে বলেন সব জায়গায় বিএনপি এক্সেসগুলো করে দিচ্ছে। তারেক জিয়া সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি, তিনি আসলে মাঠের পরিস্থিতি এখন বুঝতেছে না। তার যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা আছে, এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে। আর আপনি সরকারের কথা বললেন না, সরকারে কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের? 2 জন আছে, আসিফ এবং মাহফুজ, উনি এনসিপির কেউ না। আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, কিন্তু এনসিপির সাথে ট্যাগ দিয়েন না। তাইলে আপনি এটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ড্রয়িং রুমে মাহফুজকে কি এনসিপি ডিজোন করে? আমরা ডিজোন করব, আমি ডিজোন করব কেন? কিন্তু দলগতভাবে আমি কেন করতে যাব? আমি এই অভ্যুত্থানের হিরোদেরকে আমি ডিজোন কেন করব? কিন্তু তাহলে আপনি সেটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় আমরা অনেক উপদেষ্টা এখন চায়ের আড্ডা দেখছি, গান বাজনার আড্ডা দিচ্ছি, তাহলে কি তারা সরকার চালাচ্ছে? শুধুমাত্র তো সরকারের এই ফ্রেমিংগুলো যেভাবে করা হয় এটা ভেরি রং। বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে যে সকল ছাত্র প্রতিনিধি যারা আছে, তাদের তো একটা, এই ছাত্র প্রতিনিধি যাদেরকে নিয়োগ করা হয়েছে এনসিপির মৌন সম্মতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশ্চয়ই সেটাতে ছিল বা এখন পর্যন্ত আছে, না হলে তো এভাবে চলে না। তাহলে তাদের যে সকল কর্মকাণ্ড, তারাও তো সরকারের এই পরিচালনাতে সরাসরি ভূমিকা রাখছে। আমার প্রশ্নটা এখানেই ছিল যে আপনি যদি এখন বলেন যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা বিএনপির প্রভাবকে বলয় থেকে বের হয়ে আপনি ভরসা রাখতে পারছেন না, সেই ভরসা না রাখার দায় আপনারা কেন নিবেন না? এই দায় তো আমি তো বলছি সবারই নিতে হবে, শুধু এক এনসিপি নেয়ার তো এটা দায়ভার নেয়নি। আচ্ছা, আপনি যে বলছেন যে যেই 2 জন ছাত্রের কথা বলছেন বা 3 জন ছাত্রের কথা বলছেন, এটা 5 তারিখের পরে যখন সরকার গঠন করা হয় তখন তারেক জিয়া সাহেবের সাথে জুম মিটিংও করা হয়েছে, সেটার ভিডিও কলের স্ক্রিনশট আপনারা দেখতে পেয়েছেন। তার সাথে আলোচনা করা হয়েছে এবং সে সময় যে কয়েকজন স্টেক হোল্ডার প্রাসঙ্গিক ছিল তাদের সবার সাথে আলোচনা করে সরকার গঠনের সিদ্ধান্তটা নিয়ে হয়েছে। প্রধান উপদেষ্টার জায়গাটা আমরা প্রস্তাব করেছি এবং সে সময় সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসই ছিলেন, এখনও উনি আছেন, এবং সেই জায়গাটা সবাই একমত হয়েছেন। এবং বাকি যে মেম্বাররা যারা ছিলেন, যারা উপদেষ্টা হয়েছেন, সেখানে তারেক জিয়া সাহেবের মতামত ছিল, আরও অনেক মানুষের মতামতের ভিত্তিতে হয়েছে। এটা সব মানুষের থেকে যারা সেই সময় স্টেক হোল্ডার বা এখনও যারা স্টেক হোল্ডার, তাদের মতামতের ভিত্তিতে হয়েছে। তখন যদি ছাত্ররা কোনো হটকারিতা করতো, মানে রাজনৈতিক দলগুলো কিন্তু হটকারিতা করেছে, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলা সেনাবাহিনীর কাছে চলে গিয়েছে আগেই, কিন্তু ছাত্ররা কিন্তু আপোষ করেনি। ছাত্ররা জনগণের জন্য কখনো আপোষ করবে না, কারণ ছাত্রদের সামনে আমাদের সামনে রাজনৈতিক দল আমাদের সামনে ওই সময় হটকারিতা করে থাকে, তাহলে ছাত্ররা কিভাবে আপোষ করলো না? মানে আমরা তো সেনা দপ্তরে যে আপোষ করে কোনো সেনাবাহিনীর সরকার গঠন করিনি। সেনাবাহিনীর সরকার গঠন করার একটা পরিকল্পনা ছিল,
সেটা আমরা গঠন করতে দেইনি। আপনারা যদিও হাসেন বা ইয়ে করেন, আমার মনে হয় শেখ রবিউল আলম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। রবি ভাই, আপনার কাছে আসতে চাই। জি, আপনাদের হঠকারিতার জন্যই আসলে এত রকমের সমস্যা এখন ঘটছে এবং সকল দায় এনসিপির উপরে বা সরকারের উপরে দিলেই হবে না, আপনাদেরও তো দায় আছে। সেটা কেন রাজনৈতিক দল হিসেবে তো দায় আছে, সেটা আমাদের জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি করতে চাই। এই জন্য তো আমরা ভোটের কথা বলি, যে জনগণ সিদ্ধান্ত নিই যে আমরা দায়িত্ব পালন করতে সক্ষম হলাম নাকি সক্ষম হলাম না, বা অন্য জনগণকে উদ্ধার করতে সক্ষম হলো কি হলো না। কিন্তু সেই জায়গায় তো সমস্যা। আপনি দেখেন, আমি বলি এনসিপির বন্ধুরা রাজনীতি যাতে করুক। আপনি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের স্যাক্রিফাইসওয়ালা নেতা, প্রতিষ্ঠিত নেতা, দেশের জন্য জাতির জন্য কাজ করেছে, তাদের চরিত্র হনন, সমালোচনা ক্রমাগতভাবে করে ব্যক্তিগতভাবে। তারপর ধরেন ইনস্টিটিউটগুলি, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, মিডিয়া, সবার বিরুদ্ধে খিস্তি খেউর করে। এটা কি রাজনীতি? আপনি জনগণ বিএনপির সাথে আছে, ওর জন্য মাঠে বিএনপির অবস্থানও সুদৃঢ়। এখন আপনার জনগণের অবস্থান থাকবে না, আপনাকে তো ভাই উইন করার সমান লেভেল প্লেইং ফিল্ড কেউ দিতে পারবে না, ভোটের লেভেল প্লেইং ফিল্ড, যে আপনিও সমান ভোট পাবেন বা বিজয়ী ভোট পাবেন, ওটা তো জনগণের মন জয় করতে হবে, এই জন্য রাজনীতি করতে হবে। আমি তো অধিকাংশ দেখছি, দেখেন বড় দল হিসেবে বিএনপির কি সেই দায় নেই যে না, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার? এনসিপি বলছে যে বিএনপির মাঠের রাজনীতিতে তৃণমূলে যে পরিমাণ প্রভাব আছে, প্রতিপত্তি আছে, সেটাকে অগ্রাহ্য করে একটা সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন করা সম্ভব না। এই আস্থা হীনতার জায়গাটা বিএনপি কিভাবে? না, লেভেল প্লেইং ফিল্ড তো সরকার করছে। নির্বাচনের যখন শিডিউল ঘোষণা হবে লেভেল প্লেইং ফিল্ড হবে। এখন সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে না কর্মসূচি পালন করতে। জামায়াত ইসলামের পক্ষ থেকে আজকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তারা লেভেল প্লেইং ফিল্ড, না লেভেল প্লেইং ফিল্ড ওটা তো তারা চাচ্ছে। আপনি লেভেল প্লেইং ফিল্ড না, লেভেল জনগণের সমর্থন একে দেবে আপনাকে। সব রাজনৈতিক দল কর্মসূচি অবাধে পালন করছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার প্রতি সমান দৃষ্টি রাখছে না, নাকি কাউকে বেশি ফেভার করছে? আচ্ছা, ফেভার করার সুযোগ আছে না, এই সরকারটি তো জনগণের সরকার, আমরা বলছি ঐক্যমতের সরকার, তো তার উপর আপনি আস্থা রাখবেন না। এখন আপনি ইনস্টিটিউটের উপর আস্থা রাখবেন না, জনগণের উপর আস্থা রাখবেন না, আপনি বড় দল হইতে চাইবেন না, জনমত গঠন করতে চাইবেন না। কে আপনাকে বিজয়ের সুনিশ্চিত দেবে? সে দায়িত্ব তো বিএনপি নেবে না। এখন রাজনীতি করতে হবে, জনমত গঠন করতে হবে, সেখানে মনোযোগী হন। এই যে দোষারোপ করা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির উপর দায় চাপানো, এগুলির থেকে বেরিয়ে এসে রাজনীতি না করলে বাংলাদেশে ওই ধরেন ডক্টর কামাল হোসেন রাজনীতি করতে চেয়েছে, বি চৌধুরী রাজনীতি করতে চেয়েছে। তাহলে এনসিপি যেই ব্র্যান্ডের রাজনীতি করছে, ভুল রাজনীতি করছে। আপনারা তো প্রবীণ দল, ভুল আমি তা বলবো না, ভুল আমি তা বলবো না, কিন্তু তারা যে খবরদারি করতে চাচ্ছে, নিজেদের অপরিহার্য মনে করতে চাচ্ছে এবং অন্য রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চাচ্ছে, সেটা রাজনীতির জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো। আমি শেষ করবো, আমার বিরুদ্ধে একটা কথা আছে সেটা নিয়ে। দেখেন, 11ই অক্টোবর যে ঘটনাটা ঘটেছিল অভ্যুত্থানের প্রায় 4 মাস পর, এটা কোনো রাজনৈতিক ঘটনা না, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটা ভবনে একটা দুর্ঘটনা, তার জন্য একটা এজাহার হয়েছে, সেটা আদালতে বিচারের দিন আছে, তদন্ত চলছে, উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে, নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আছি, তদন্তে একটা ধাপ শেষ হয়েছে, অন্য ধাপ চলছে। একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ হওয়া মানে সেই লোক দায়। এইটা যারা বলে রাজনীতি করতে চায়, বিতর্কিত করতে চায় কোনো নেতাকে, তাদের রাজনৈতিক জ্ঞানেরও অভাব আছে এবং রাজনৈতিক দেউলিয়ত্ব এক ধরনের। আমার বিশ্বাস এনসিপির এই ত্যাগী উদীয়মান নেতারা, এই রাষ্ট্রের বিভিন্ন মানুষ, প্রতিষ্ঠিত মানুষ যারা গণ আন্দোলনে স্যাক্রিফাইস করেছে, দীর্ঘদিন রাজনীতি করছে, প্রায় 38 বছর রাজনীতির জীবন, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর বিএনপির, সেগুলিকে বিতর্কিত করে জনমত পাওয়া যাবে না, রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। ব্যক্তিগত আত্মমান বাদ দিতে হবে। সেটা সেনাবাহিনীর প্রধান বলেন, আমি বলি, শেখ রবিউল আলম বলেন, আর তারেক রহমান বলেন, আর সালাউদ্দিন সাহেব বলেন, মহাসচিব সাহেব বলেন, এর বাদ দেন। তাদেরই জন্ম দেওয়া শেখ রবিউল আলমের ছেলেও, এই ছেলে মেয়ে দুজনেই এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, মানে তাদেরও জন্ম, মানে এখনকার যারা এনসিপির নেতা তাদেরও বাপ বয়সী লোকেরা, তাদেরও মানে 3 যুগের স্যাক্রিফাইসের ফলে এই রাজনীতি, এই দেশ, এই সংগ্রাম। হ্যাঁ, তো এগুলিকে কথায় কথায় রাজনীতি না করে বিতর্কিত করা, এটা যেটা হচ্ছে আমার ধারণা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। দেখেন, ইতিমধ্যে শত শত লোক পদত্যাগ করেছে এনসিপি থেকে, আজকে 15 জন পদত্যাগ করেছে আমি দেখলাম একটা উপজেলার থেকে। কেন পদত্যাগ করছে? সময় খুবই কম, খুব সংক্ষেপে জানতে চাই, আপনারা বিভিন্ন সময় যে ধরনের মন্তব্য করছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে, বা আপনিও বললেন কাউকেই ছেড়ে দিয়ে কথা বলার পক্ষপাতী এনসিপি না, সেটাকে অনেকেই বলছেন যে
আপনারা মূলত রাষ্ট্র তথা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করতে চাচ্ছেন, এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্বেরও প্রকাশ হচ্ছে, কি মন্তব্য করবেন? এখন দেখেন, আপনি যে ভাষাগত দিকে যেতে চান, রাজনৈতিক দেউলিয়ত্ব বা এরকম অনেক টার্মিনোলজিতে আপনি ফেলতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল যে কথাটা সেটা হচ্ছে গত 17 বছর ধরে জিয়াউল হাসান এই যে ডিজিএফআই যে ছিলেন, ওনার আন্ডারেই তো 1000-এর উপরে অধিক খুন হয়েছে কি না? মানে ট্রেনের কাটা পড়ে এরকম অনেক খুন দেখানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে, অনেককে নাই করে ফেলা হয়েছে, অনেককে বাংলাদেশ থেকে ধরেছে ভারতে চলে গেছে, তাদের দলেরই একজন বড় নেতা। তো এই কাজগুলো কি ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা করতে পারে? করতে পারে না। তো এই সংস্থার আমরা বলছি যে সংস্কার চাই। আমার আর্মি তো আমার নিজেদের একটা সংস্থা নেই, একে আমি কেন বিতর্কিত করব? এখানে যে আমরা যারা বসছি, আমাদের মতো যারা লোকরা যারা বসছেন, তারা বিতর্কিত করছে। সেই বিতর্কিত লোকগুলো নিয়ে আমাদের কথা, যে এই লোকগুলো যেন বসতে না পারে। প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে, রাষ্ট্রপতির আশীর্বাদ পুষ্ট হয়ে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে, নির্বাচন কমিশন বলেন, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, এই আর্মি বলেন, ডিজিএফআই বলেন, যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এগুলো যখন বসে আপনার তারা রাষ্ট্রের কি কাজ করবে তার বদলে তারা করতে থাকে কি, তারা হচ্ছে যে বিরোধী দলের মত যারা প্রকাশ করে তাদেরকে গুম করতে ব্যস্ত থাকে। এদের তো আপনারা কোনোভাবে আমরা সেটাই বলছি, আপনি 17 বছর ধরে প্রতিষ্ঠানকে বিতর্কিত করছেন না, মানে সঠিক পথে রাখার জন্য আপনারা চালাচ্ছেন। তারা কিভাবে আওয়ামী বয়ান উৎপাদন করে সেটা আপনি নিজেও জানেন। আপনারা অনেক কথাও বলতে পারেন নাই, চাইলেও বলতে পারেন নাই, সেটা তো আমার বলতে হবে। আমার মনে হয় কি কথা বলতে পারছি না সেটা দর্শকও জানছেন। আমরা সেই কথাগুলো স্পষ্ট করে চোখে চোখ রেখে অসংখ্য ধন্যবাদ। এটাই আমাদের রাজনীতি। এটা যদি আপনি মনে করেন যে আপনারা মনে করেন যে দেউলিয়াত্ব, এটা ভুল, বোকার স্বর্গে বাস করছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা কিভাবে সময় একেবারে শেষ, মানুষের কাছে একটু রবি ভাইকে সময় দিতে চাই। রবি ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যেটা আমি সাইফ মুস্তাফিজকে জিজ্ঞাসা করেছিলাম, বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সমঝোতা কি হয়েছে? কারণ গত জুন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল 2 জন উপদেষ্টার পদত্যাগ চায়, বিভিন্ন ধরনের মতবিরোধ হচ্ছিল। এখন খুব বেশি সন্তুষ্টি প্রকাশ করছেন কিনা? কোনো সমঝোতা না, আমাদের একই অবস্থান রয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। সেই জায়গা থেকে সহযোগিতা আছে, যেখানে বিচ্যুতি আছে সেখানে সমালোচনা করছি, শুধরে দেওয়ার চেষ্টা করছি। এটাও একটা রাজনৈতিক দলের কাজ। সবসময় আমাদের সহযোগিতা তো আছেই। এখন ধরেন জাতীয় ঘোষণাপত্র হলো, সমালোচক বলছিল এটা দলের ঘোষণাপত্র হয়ে গেছে। তো জাতীয় ঘোষণাপত্র দলের ঘোষণাপত্র হয়ে যায়, এভাবে যদি আপনি ভাবেন, তৈরি করলো ঐক্যমত কমিশন অথবা অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও যদি একটা দলের ঘোষণাপত্র আপনি মনে করেন, তো আপনার এই যে ভাবনা, এর থেকে আপনাকে বের করে আনবে কে? এর আগে কি বলা হয়েছে? বিএনপি সংস্কার চায় না। আচ্ছা, এখন ঘোষণাপত্র হলো, সনদ চূড়ান্ত হলো, আমরা যখন ছাড় দিয়ে হলো, ঐক্যের স্বার্থ হলো, আমরা যখন একমত হলাম, ভাই আপনাদের আমরা যখন একমত হলাম, এই সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখাটা কি? তখন এখন দেখা যাচ্ছে যে অন্যরা সংস্কারটা কাইন্ডলি বলেন, অন্যরা চায় না। আপনাদের বিএনপির কাছে বাস্তবায়নের রূপরেখাটা কি? কিভাবে হবে সেটাও তো ঐক্যমত কমিশন নির্ধারণ করছে। আপনাদের জায়গাতে আপনাদের বক্তব্য ঐক্যমত কমিশন কি আমাদের নাকি জাতির? তো তারাও তো নির্ধারণ করে দিয়েছে কিভাবে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব। মনে রাখবেন, এই সনদটা বাস্তবায়ন করা সম্ভব, সেই বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়েই তো আলোচনা হচ্ছে। আমরা সামনের দিনগুলোতে সেটাই দেখব। এবং আজকে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াতে গেলে আমার হাতে সময় একেবারেই নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম, সরকার ঐক্যমত কমিশন তো জানে, সেটাই তারা প্রস্তাব। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এসএম সাইফ মুস্তাফিজ আপনাকেও। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আজকে আমাদের এই আয়োজনে সঙ্গে থাকার জন্য। আগামী আয়োজনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন।